সোনারপুরে প্রথম প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি হচ্ছে। 23 কাঠা জমির উপর চলছে এই প্রকল্পের কাজ। পরিকাঠামো এবং যন্ত্রপাতি কেনায় বরাদ্দ হয়েছে 16 লক্ষ টাকা। অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পণ, সোনারপুরে এই প্রথম এই ধরনের কেন্দ্র তৈরি হচ্ছে, প্রক্রিয়াকরণ কেন্দ্র, কিভাবে কাজ এগোচ্ছে? দেখো, দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে এবং সব থেকে বড় বিষয়, এই সোনারপুর রাজপুর পৌরসভা এলাকায় যে প্লাস্টিক বর্জ্য যেগুলো পড়ে থাকে, যার জন্য দেখা যাচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না, সেই পরিবেশের ভারসাম্য ফিরে আসবে এমনটাই মনে করা হচ্ছে। কারণ যে প্লাস্টিক ব্যবহারের পর যত্রতত্র পড়ে থাকে সেই প্লাস্টিক সংগ্রহ করা হবে এবং সাধারণ মানুষকে এই প্লাস্টিক যারা ব্যবহার করছেন তাদেরকে একটা নির্দিষ্ট স্থানে রাখার জন্য অনুরোধ করা হয়েছে এবং পৌরসভার যেরকম সিস্টেম রয়েছে তারা সেখান থেকে সেগুলো সংগ্রহ করবে এবং সেই সংগ্রহ করার পরেই এই প্লাস্টিক বর্জ্যগুলো প্রক্রিয়াকরণ শুরু হবে। বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন জিনিস তৈরি হবে প্লাস্টিকের, অর্থাৎ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনই কিন্তু এলাকায় যত্রতত্র ছড়িয়ে থাকা প্লাস্টিকে যেমন এলাকা নোংরা হয়, সেই নোংরা থেকে অনেকটাই পরিত্রাণ পাবে এমনটাই মনে করা হচ্ছে। এবং এই যে বিশ্ব পরিবেশ দিবসের সূচনা হলো এবং আগামী কাজ। অনেক ধন্যবাদ তোমায় অর্পণ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সোনারপুর ব্লকে প্রথম সুন্দর উদ্যোগ নেওয়া হলো, যাতে আমাদের পরিবেশকে আমরা বাঁচাতে পারি, দূষিত না করতে পারি এবং প্লাস্টিক যেগুলো আমরা যেখানে সেখানে ফেলি, পরিবেশকে দূষিত করি, সেইগুলো কে নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় দিয়ে সেটাকে প্রক্রিয়া করে আবার নতুন করে সেটা কিছু তৈরি করা, সেটা দিয়ে মানুষ যদি সচেতন হয় তাহলে আমাদের এই উদ্যোগটা কিন্তু সার্থক। নমস্কার, নিউজরুম লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই দেখাবো অবশেষে হাজিরা অনুব্রত মণ্ডলের। আজ অনুব্রতকে প্রায় 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। আইসিকে কদর্য গালাগালির অডিও ভাইরাল হয় আমরা জানি। কেষ্টর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয় আর অবশেষে 7 দিন পর আজ পুলিশি হাজিরা অনুব্রত মণ্ডলের। বোলপুর এসডিপিও অফিসে তাঁকে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা জানি যে এর আগে 2 দফায় পুলিশি হাজিরা এড়ান কেষ্ট। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, অবশেষে 7 দিন পর আজ অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দিলেন। প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে, আজ কি দেখলে, আজ দিনভর কি চললো এবং অনুব্রত মণ্ডল তিনি যখন বেরোলেন তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল কিন্তু 2খানা পুলিশি নোটিশ কিন্তু তিনি গড় হাজির ছিলেন। প্রথমবার তিনি বলেছিলেন অসুস্থ এবং দ্বিতীয় নোটিশের সময় তিনি কি বলেছিলেন না, তার আইনজীবী গিয়ে বলেছিল অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছে এবং এতটাই অসুস্থ রয়েছে যে তাকে 5 দিনের জন্য বেড রেস্ট। আর আজকে সেই 5 দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছিল, অর্থাৎ কালকে কিন্তু পুলিশ চাইলে 3য় নোটিশ করতে পারত। কিন্তু ঠিক তার আগেই অত্যন্ত গোপনভাবে অনুব্রত মণ্ডল তিনি যে গাড়ি ব্যবহার করেন অন্যান্য দিন, সেই গাড়ি ব্যবহার করলেন না। তিনি যে নিরাপত্তা ব্যবহার করে বা পান, সেই নিরাপত্তা কিন্তু নেননি। একদম একা একজন আইনজীবীকে নিয়ে তিনি কিন্তু অন্য একটি গাড়ি করে বোলপুরে যে এসডিপিও অফিস, অর্থাৎ এই অডিও মামলা যিনি তদন্তকারী অফিসার এসডিপিও, বোলপুরে এসডিপিও রিকি আগরওয়াল, তার যে কাছে চলে গেলেন এবং জেরার সম্মুখীন দীর্ঘ 2 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। এবং মূলত তার কাছে প্রশ্ন ছিল তিনি কেন এই ধরনের একটি কথা বললেন বা এই ধরনের গালিগালাজ কেন করলেন বোলপুর থানার আইসিকে। এই সমস্ত বিষয়গুলি তার কাছ থেকে জানা হয়। যদিও আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি অনুব্রত মণ্ডলের ফোন কিন্তু এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি। কিন্তু অন্যদিকে বোলপুর থানার আইসি তার কিন্তু 2খানা ফোন, অর্থাৎ একটি আইফোন, একটি অ্যান্ড্রয়েড ফোন, সেই ফোন দুটি বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ তদন্ত কিন্তু এগোচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আর সেই তদন্তে সহযোগিতা করার জন্যই কিন্তু অনুব্রত মণ্ডল আজকে চলে গেলেন। তার 3য় নোটিশের আগে অনুব্রত মণ্ডল কিন্তু গিয়ে হাজিরা দিয়ে এলেন। হাজিরা দিয়ে দীর্ঘ 2 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং সেই সমস্ত জিজ্ঞাসাবাদের সমস্ত জিনিসটাই কিন্তু একদম ভিডিও রেকর্ড করে রাখলো পুলিশ আধিকারিকেরা। এবং সে ভিডিও রেকর্ড করে রাখার কারণ কি না, এটা কিন্তু কোর্টে পাঠানো হবে। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই সমস্ত বিষয় তিনি কি উত্তর দিয়েছেন। একেবারে ইন্দ্রজিৎ, আইসিকে কদর্য গালাগালি দেওয়ার যে অডিও ভাইরাল হয়েছিল সেটা শোনাবো আপনাদের। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে পার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস।
না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কত বলেছি? হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি। সরবে না নাকি? এক কাজলের গু খায়। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন, আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আজ বোলপুর এসডিপিও অফিসে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে এবং এই জিজ্ঞাসাবাদের পর তিনি যখন বেরোন, অনুব্রত মণ্ডল কি বলেছিলেন শোনাবো একবার। আমি দুদিন দেখি, তারপর চাল চলন দেখি, জেরা হয়েছে চাল চলন দেখি, তারপর আমি দুদিন দেখি, তারপর চাল চলন দেখি, জেরা হয়েছে চাল চলন দেখি, তারপর। অনুব্রতর হাজিরা স্ক্রিপ্টেড, কটাক্ষ সুকান্ত মজুমদারের। পুলিশের ভূমিকার সমালোচনায় সুজন চক্রবর্তী। বিরোধীদের মাথা ঘামানোর কারণ নেই, পাল্টা কুণাল ঘোষ। সমস্ত কিছু দেখে মনে হচ্ছে পুরোটাই কেমন যেন স্ক্রিপ্টেড। পার্টি থেকে বলা হয়েছে বাবা তুমি যাও এখন, না পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু পুলিশ কেন অপেক্ষা করে? যদি অনুব্রত মণ্ডলের জায়গায় সাধারণ কোনো ব্যক্তি হতো, তিনি সেই আইসিকে বা সেই পুলিশ অফিসার এই ধরনের কথা বলতেন, তাহলে কি পুলিশ ব্যবস্থা নিত? এইভাবে অপেক্ষা করতো না? কান ধরে তুলে নিয়ে আসতো, কলার ধরে তুলে নিয়ে আসতো। অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রশাসন অনুব্রত মণ্ডলের মতো লোকেদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে, ক্লিপ প্রশাসনে পরিণত হয়েছে। পুলিশকেও যে ভাষায় কথা বলেছে, তারপর ওকে যে জেলের ঘানি এখনো পর্যন্ত টানাতে পারেনি, কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যায়নি কেন, পিটিয়ে নিয়ে যায়নি কেন? পুলিশ অপদার্থ আরেকবার প্রমাণিত হয়ে গেল। অত অসভ্য কথা বলার পর অন্য যে কেউ হলে যখন গ্রেপ্তার গেল অনেক কিছু করে ফেলতো, তখন পুলিশ ক্রিমিনাল লুম্পেন অনুব্রতর পাশে। অনুব্রত মণ্ডল যে ভাষা, যে শব্দবন্ধে বলেছেন, সেটা অন্যায় করেছেন। পার্টি সেটা অনুমোদন করে না, পার্টি সেটা নিন্দা করে। সেই কারণেই তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইবার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি ক্ষমা চেয়েছেন, পার্টি নেতৃত্ব নজর রাখছে। আর যেটা আইনি প্রসেস, সেটা পুলিশ যা সামান করেছে বা নোটিশ দিয়েছে, তো পুলিশের নোটিশে তিনি আবার সেখানে গেছেন। ফলে এই নিয়ে বিরোধীদের মাথা ঘামাবার তো কোনো কারণ ঘটেনি। বর্ষা দুয়ারে, ইলিশও দুয়ারে। 15ই জুন থেকে সমুদ্রে যাবে ট্রলার। জালে উঠবে ইলিশ আর পাতে উঠবে ইলিশ। সমুদ্র মোহনায় এখন উৎসবের মেজাজ। ট্রলারে ট্রলারে নতুন রং, সমুদ্রে যাওয়ার প্রস্তুতি। ইলিশের প্রজননের জন্য 14ই এপ্রিল থেকে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে মৎস্য দপ্তর। 2 মাস পরে 15ই জুন থেকে আবার যাওয়া যাবে সমুদ্রে। এবার জালে উঠবে ইলিশ। দক্ষিণ 24 পরগনার বাসন্তী, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জে এখন তাই সমুদ্রে যাওয়ার তোড়জোড়। 10 দিনের মধ্যে আমরা ফিশিংয়ে লাগবো ইলিশ ধরার জন্য। তো আমাদের প্রস্তুতি চলছে টোটাল সারা কাকদ্বীপ জুড়েই। মৎস্যজীবীরা জাল সুতো কাজ করে, ট্রলারের টোটাল কাজ করে গুছিয়ে গেছে নিচ্ছি। ট্রলারের রিফাইন্ড সব নতুন করে কাজ হচ্ছে, সব কিছু কাজ। এই তেল মোবিল বরফ টরফ সব নিয়ে আমরা বেরোবো 15 তারিখের ভিতরে। এবছর ঠাকুরদের মাছের সিজনটা খুব ভালোই হবে আমাদের। জালে উঠবে ইলিশ, পাতে উঠবে ইলিশ, তাই এখন জাল সারাইয়ের ব্যস্ততা। কেউ আবার ট্রলারে নতুন রং করায় ব্যস্ত। একবার সমুদ্রে যাওয়া মানে প্রায় সপ্তাহ 2 তখন তো এই ট্রলারেই সংসার। জুনের 14 তারিখ পর্যন্ত ব্যান আছে, তারপরেই ব্যান পিরিয়ড উঠে যাবে। অর্থাৎ 15 তারিখ থেকে আমাদের সমস্ত ট্রলার যারা সমুদ্রে যাবে তাদের প্রস্তুতি নিচ্ছে এবং চূড়ান্ত প্রস্তুতি চলছে এখন। তারপরেই আমাদের ট্রলারগুলো সব রওনা দেবে। ওয়েদার যথেষ্ট অনুকূলে, এখনো বৃষ্টি ফিষ্টি আগে থেকে আসার খবর পাচ্ছি আমরা। এইবার হয়তো আমরা ইলিশ পেতে থাকবো বা বড় মাছও আসবে। মৎস্যজীবীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট, বোয়া সহ অন্যান্য সামগ্রী ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখছেন মৎস্য দপ্তরের আধিকারিকরা। আর কদিন বাকি, তারপরেই জালে রূপলি শস্য, পাতে ইলিশ। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার,
নিউজ 18 বাংলা। আর এবার নজরে বাংলা শেষ করব ওয়েদার আপডেট দিয়ে। ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই নেই দক্ষিণবঙ্গে। দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি। 12 জুন পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী গরম হাওয়ায় আরও বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিনে 3 থেকে 4 ডিগ্রি পারদ চড়বে। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গে নজর রাখি, উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারেও। দুর্গাপুরের পরিবেশ বাঁচাতে উদ্যোগী প্রশাসন। ডিভিসি মোড়ের কাছে তৈরি হচ্ছে জঙ্গল। শহরের মধ্যেই 200 রকমের গাছের জঙ্গল। দুর্গাপুর শহরের মাঝে এবার নগর জঙ্গল। শিল্প শহর দুর্গাপুর। পশ্চিম বর্ধমানের এই শহরে অনেক কারখানা, দূষণ। দুর্গাপুরের পরিবেশ বাঁচাতে উদ্যোগী প্রশাসন। শহরের মাঝেই তৈরি হচ্ছে ঘন জঙ্গল। দেখুন, এটা ছিল একটা বর্ষা স্নাত দুপুর, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে উনি আমাদের এই সার্কিট হাউসে থাকেন, তো উনি এসে এই জায়গাটা ওনার খুব ভালো লেগেছিল। উনি তখন আমাদেরকে নির্দেশ দেন যে, এবং নামটাও উনি দেন শ্রাবণ্য, যে ফার্স্ট ফেসে দুর্গাপুর এগিয়ে চলেছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে। তার সঙ্গে সঙ্গে আমাদের বেশ কর্তব্য এবং বেশ কিছু দায়িত্ব বাড়তি থাকে। ডিএমসি, এডিডিএ, ফরেস্ট, প্রশাসন এবং সাধারণ মানুষ সবাই মিলে সুন্দর এখানে প্রায় ধরতে পারেন প্রায় 80 একরের জায়গা জুড়ে, একটা বিশাল এরিয়া জুড়ে আমরা একটা নগর বনের পরিকল্পনা করি। একসময় এই জমিতে ছিল শুয়োরের খামার বাড়ি, অর্থাৎ শুয়োরের চাষ হতো এবং দুর্গন্ধ ছড়াতো। দুর্গাপুরের মহকুমা শাসক উদ্যোগ নিল এটিকে ঢেলে সাজানোর। বন দপ্তর, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং পুরসভা উদ্যোগে শুরু হলো এখানে নগরবন তৈরির কাজ। দুর্গাপুর ডিভিসি মোড়ের কাছে 80 একর জমিতে তৈরি হচ্ছে জঙ্গল। মহকুমা শাসকের উদ্যোগে 2023 সালে কাজ শুরু হয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর পুরসভার সাহায্যে নগর জঙ্গলের কাজ শেষের পথে। যখন এর পাশ দিয়ে গাড়ি নিয়ে যেতাম, এই জায়গাটায় ধোকা তো দূরের কথা, এখানে শুয়োর চড়তে দেখেছি। মনে মনে আক্ষেপ হতো যে জায়গাটা যদি একটু ডেভেলপ করা যায় ভালো হতো। যাক, বর্তমান সময়ে যখন এই এরিয়াটা সার্বিকভাবে ডেভেলপ হয়েছে, এটা একটা সবুজায়নের জন্য একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আমরা এটাকে বিবেচনা করছি। দুর্গাপুরের নগর জঙ্গলে 200 রকমের গাছ থাকবে। থাকছে জলাশয় এবং গ্রিন গ্যালারি। আমাদের দুর্গাপুর যেটা শিল্পনগরী বলে আমরা জানি, যেখানে দূষণ যথেষ্ট মাত্রায় বেশি, এখানে দূষণ কমবে এটা আশা করা যায়। এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাই আরও কারণে, এই উদ্যোগ সফল হলে আরও চতুর্দিক থেকে আরও অনেক মানুষ উৎসাহী হয়ে আরও হয়তো গাছ লাগানোর ক্ষেত্রে বা বনাঞ্চল তৈরি সৃষ্টি করার ক্ষেত্রে উদ্যোগী হবে। আমরা ব্যক্তিগতভাবেও যদি আমরা এইভাবে চেষ্টা না করি, তাহলে এই উদ্যোগ তেমনভাবে সফল হবে না। এবং পরিবেশকে যদি সুস্থভাবে আমরা বা আমাদের পরের প্রজন্মকে সুস্থভাবে বাঁচতে হয়, তাহলে এই জঙ্গল বা পরিবেশকে ঠিক রাখার জন্য গাছ লাগাতেই হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নগর বনের নাম রেখেছেন শ্রাবণ্য। একদিকে রয়েছে সার্কিট হাউস 53, অন্যদিকে প্রশাসনিক ভবন। তারই মাঝে গড়ে উঠেছে এই নগরবন। 80 একর জমিতে গড়ে ওঠা এই নগরবন প্রকৃতির ছোঁয়ায় একেবারেই রং বেরঙের গাছপালায় ভরে উঠেছে। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।